মাহতিম। ছাদের দরজা দিয়ে ঢোকার পর পিছু ফিরেও দেখল না। মাহদি যে ছাদের দরজা লাগিয়ে পেছনে থেকে পালিয়ে গিয়েছে সেটাও বুঝল না। মাহতিমের উত্থাল পাত্থাল মন শুধু মেহনুরকে নিয়ে চিন্তিত ছিল, আশেপাশের পরিস্থিতির উপর নজর ছিল না তার। কানে যখন শুনতে পেল মেহনুর অপ্রকৃতিস্থ অবস্থায় কাঁদছে, তখন মন ও মস্তিষ্ক তীব্র উত্তেজনায় ফেটে পড়ল। কি থেকে কি হলো সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবতে পারল না মাহতিম। সবকিছু ছেড়ে ছুড়ে ওভাবেই ফেলে দৌড় লাগালো ছাদের দিকে। সিঁড়ির প্রতিটি ধাপে হুলস্থুল ভঙ্গিতে পা ফেলে এক দৌড়ে যখন মেহনুরের রুমে ঢুকলো, তখন নিঃশ্বাসের টানে হাঁপাতে থাকা মাহতিম দরজার প্রবেশদ্বারে থম মেরে দাঁড়িয়ে গেল। ভেতরে ঢোকার জন্য বাড়িয়ে দেওয়া পাটা আর যেন এগুলো পারল না, তৎক্ষণাৎ অচল হয়ে থেমে গেল পাটা। ঠোঁট খুলে অনবরত নিঃশ্বাস ছাড়ছিল মাহতিম, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছিল তাতে ভেতরের অবস্থা কাহিল করে দিচ্ছিল। তখন হাত দুটো মুঠোবন্দি করে নিজেকে নিয়ন্ত্রণের সীমায় আবদ্ধ রাখার প্রতিজ্ঞায় ছিল। বুকের হৃৎপিণ্ডটা এতক্ষণ দৌড়ের জন্য ধড়াস ধড়াস করছিল, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে তাতে তাকিয়ে থাকার দিব্যি নেই। মাহতিম তৎক্ষণাৎ নিজের দৃষ্টি দুটো ফ্লোরে নামিয়ে ফেলল। বাইরে থেকে আসা আলোয় রুমটা তখন উজ্জ্বল ছিল, জানালাগুলো খোলা থাকার জন্য শো শো করে বাতাস প্রবেশ করছে এখন। সিলিং ফ্যানটা মৃদু রেগুলেটর পেয়ে বেশ অল্প গতিতে ঘুরছে, দমকা হাওয়ার জন্য রুমের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে আছে। মাহতিম তখনও স্বাভাবিক হতে পারছিল না। একটু আগে মাহদির কাছে যে ঘটনা শুনল, তার সাথে এই দৃশ্য কোনোভাবেই খাপ খায় না। বিছানায় উপর হয়ে শুয়ে আছে মেহনুর, গায়ের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে গাঢ় বেগুনির শাড়ি। কনুই অবধি ঢেকে থাকা ব্লাউজটা আজ যেন অপ্রস্তুত দেখা যাচ্ছে, অজান্তেই সেটা ফর্সা পিঠকে উন্মুক্ত করে মাহতিমের বুকে এফোর ওফোর করে দিচ্ছে। পিঠের উপর থেকে লম্বা আঁচলটা সরে বিছানার ঢাল বেয়ে নিচে পড়ে আছে। দীর্ঘ কেশগুলো বেনিমুক্ত হয়ে এলোমেলো অবস্থায় আঁচলের সাথেই ফ্লোরে স্থান নিয়েছে। ঘুমন্ত মেহনুর উপন্যাসের পাতায় মশগুল ছিল, সেই মশগুলের রেশ কখন যে দীর্ঘ হলো টের পায়নি। ফাল্গুনী মুখোপাধ্যায়ের শাপমোচন বইটা বেখেয়ালি ভঙ্গিতে খোলা পড়ে আছে। নিদ্রামগ্নে ডুবে আছে ছোট্ট দেহের মানুষটা, যার মুখটা বাইরের আলোয় নীলাভ হয়ে আছে এখন। ঠোঁট দুটোর লালচে রংটা আশেপাশের মানুষকে কতখানি নাজুক করে দিচ্ছে সে হিসেব অসঙ্গত। মাহতিম কিছুক্ষণ স্থির রইল ঠিকই, কিন্তু পরক্ষণে নিজেকে সংযত করে জোরে দুটো নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটো উপরে তুলতে তুলতে মুষ্টিবদ্ধ হাত দুটো স্বাভাবিক করতে থাকল। মেহনুরের দিকে দৃষ্টি স্থির রেখে ধীরে ধীরে ওর দিকে এগুতে লাগল। বিছানার দিকে যত নিকটগামী হচ্ছিল, ততই বেসামাল হচ্ছিল ওর দেহমন। মেহনুরের খুব কাছাকাছি যাওয়ার ইচ্ছাটা আজ দারুণভাবে ফলাতে পারত মাহতিম, কিন্তু সেই ইচ্ছা ধুলোয় উড়িয়ে মেহনুরের পাশে গিয়ে বসল। ঘুমন্ত মুখটাকে একটুখানি ছুঁয়ে দেবার চেষ্টায় ডান হাতটা বাড়িয়ে দিল। সেই চেষ্টাকে সাঙ্গ করে মেহনুরের কোমল গালটা আঙ্গুলে আঙ্গুলে ছুঁয়ে দিতে থাকল মাহতিম। মলিন দৃষ্টিতে নিজের যন্ত্রণাগুলো ক্ষুদ্র করে গোটাতে থাকল, মনের অদৃশ্য বাক্সে সকল আক্ষেপ জমা রেখে মেহনুরকে গাঢ়দৃষ্টিতে দেখতে থাকল। ঘুমের ঘোরে লালচে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে মেহনুরের, চোখের পল্লবজোড়াও ফোপানোর ভঙ্গিতে নড়েচড় উঠছে। অধরযুগলের কাঁপুনি দেখে বুকের কোথাও চিরচির করে বিঁধছে মাহতিমের। সেখান থেকে কোনোভাবেই দৃষ্টি সরানো যাচ্ছে না। চুম্বকের মতো আকৃষ্ট করা ওষ্ঠ দুটিকে ছুঁয়ে দেওয়ার জন্য মন আকুলিবিকুল করছে, উৎকণ্ঠায় ভুগছে, ছটফট করছে তীব্রভাবে। মাহতিম নিজের বেকুল ইচ্ছাটা দমিয়ে রেখে মেহনুরের গাল থেকে হাত সরাতে লাগলো, আঙ্গুলগুলো গাল ছুঁতে ছুঁতে কম্পিত ওষ্ঠের উপর রাখল। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওষ্ঠ দুটি আলতো স্পর্শে ছুঁয়ে দিল মাহতিম। বৃদ্ধাঙ্গুলটা নীরবে সরিয়ে নিতেই বাকি চারটে আঙ্গুল দিয়ে মেহনুরের অধরজোড়ায় আলতো চাপ দিল। সেই চাপের স্থায়িত্ব বেশিক্ষণ রাখল না, কয়েক মুহূর্তের ভেতর সরিয়ে নিল। লালচে ঠোঁটের উষ্ণতাটুকু পেতে নিজের ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো মাহতিম। অজানা প্রাপ্তিতে, চাপা গ্লানিতে, অদ্ভুত শান্তিতে চোখ বন্ধ করে ফেলল সে। মেহনুরের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই চোখের পলকে স্মৃতিচারণ করে ফেলল। চোখ করা অবস্থায় মুচকি হাসিতে হেসে দিল মাহতিম, ধীরে ধীরে ঠোঁট থেকে হাত নামিয়ে নিল। দমকা হাওয়ায় খসখস করে বইয়ের পৃষ্ঠা উঠছে,
বাতাসের তেজ বেড়ে যেতেই হুড়হুড় করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। মাহতিম বইটা নিঃশব্দে বন্ধ করে ফেলল, সেখান থেকে তুলে নিয়ে পাশের টেবিলে রেখে দিল। রুমের কোনায় থাকা আলমারির দিকে নজর পড়ল তার, চুপচাপ আলমারির কাছে গিয়ে দুই দ্বার খুলল। ঘ্যাচ করে শব্দ হতেই দ্বার দুটো খুলে গেল, কিন্তু শব্দের সূক্ষ্ম আওয়াজে নড়েচড়ে উঠল মেহনুর। ঘুমের মধ্যেই উপর অবস্থা থেকে বা কাত হয়ে শুল। মাহতিম এক পলকের জন্য পিছু ফিরে মেহনুরের অবস্থা পর্যবেক্ষণ করল, মেহনুর জেগে গেল কিনা সেটাই যেন সজাগ দৃষ্টিতে দেখছে। না, মেহনুর ওঠেনি, কিছু টেরও পায়নি। মাহতিম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কম্বল বের করল, আলমারির দুই দ্বার আগের চেয়েও কম শব্দ করে বন্ধ করল। মেহনুরকে কম্বলে ঢেকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু নিচে যেতে পারল না মাহতিম। ছাদের দরজা বাইরে থেকে আটকানো দেখে প্রচুর অবাক হলো। দরজায় কয়েকবার ব্যর্থ চেষ্টা চালিয়ে পুনরায় মেহনুরের রুমে ফিরল। মেহনুরের বিছানায় যতটুকু জায়গা ছিল তাতেই মাহতিম গুটিসুটি পাকিয়ে কম্বল টেনে শুয়ে পড়ল। মাঝখানে দূরত্ব থাকলেও সেটা অবশ্য বিশাল দূরত্ব না। মেহনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমালেও মাহতিম ওর দিকেই মুখ করে ঘুমালো। মেহনুর তখনও ঘুমে বিভোর ছিল। মাহতিমের সাথে চালাকি করে নিজেকে সম্রাট সম্রাট লাগছে মাহদির। বড় ভাইকে টেক্কা দেওয়াটা কোনো চাট্টিখানি কথা না। তার উপর ভাই যদি নিরাপত্তাকর্মীর সদস্য হয়, তাহলে তো হিংস্র বাঘের সাথে লড়াই বলা চলে। এসব নিয়ে ভাবতে ভাবতে নিজের প্রতি গর্ব বোধ করছে মাহদি। এদিকে মাহদির রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সিয়াম। মাহদিকে অমন বিজয়ী স্টাইলে হাসতে দেখে তৎক্ষণাৎ হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি মাহদির কাছ থেকে আড়াল হওয়ার জন্য দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাতে থাকলো। মাহদি কেন হিহি করে হাসছে সেটাই এখন বিস্ময়ের ব্যাপার। ওর মতো ছোটকা পোলাপান না জানি কি করে এসেছে কে জানে। সিয়াম সেটাই তখন ধরার জন্য চটজলদি রুমে ঢুকে গেল। হাত দুটো বুকের কাছে ভাঁজ করে সরু দৃষ্টিতে বলতে লাগলো, নতুন করে কি করেছিস বলে ফেল পাগলা। যদি এবার ধরা খাস, মাহতিম তোর পিঠের চামড়া তুলে শুটকি বানাবে। সিয়ামের কথা শুনে মাহদি গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতক্ষণ যেই হাসিটা ঠোঁটে লেগেছিল সেটা গাম্ভীর্যের আড়ালে ঢেকে গেল। সিয়ামের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি দোষ করেছি? তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? মাহদির কথায় চোখ দুটো আরো ছোট করল সিয়াম। হাত দুটো স্বাভাবিক করে মাহদির দিকে এগিয়ে গেল। মাহদি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু সিয়ামের জন্য সেটা সম্ভব হলো না। মাথায় সজোরে একখানা চাট্টি খেয়ে অমনেই ধরাশায়ী হলো মাহদি। তখনই পেটের কথাগুলো সিয়ামের কাছে গড়গড় করে উগরে দিল, সিয়াম ভাইয়া, তোমার মারগুলো খুব লাগে। দয়া করে আর মেরো না। আমি তো কিছুই করিনি। কাল ভাইয়া চলে যাচ্ছে। এদিকে আমার বউ ভাইয়ার শোকে শোকে সন্ধ্যার দিকে খুব কাঁদছিল। এমনই জানো, আমার এসব ভালো লাগে না। এজন্য ভাইয়াকে ছাদে আটকে দিয়েছি। 4 রাউন্ড গেম খেলেই দরজা আবার খুলে দিয়ে আসবো। সিয়াম কথাগুলো শোনার পর বিশাল বড় হা করে তাকালো, অক্ষিকোটরও বড় বড় করলো। পিটপিট করে চোখের পাতা ঝাপটাতে লাগলো। আহাম্মকের মতো কিছুক্ষণ চেয়ে থাকতেই বিড়বিড় করে বলতে লাগলো, তুই সত্যি এই কাজ করেছিস? মাহদি দ্রুত মাথাটা উপর নিচ দোলাতে লাগলো। কথাটা হ্যাঁ সূচকে বোঝানোর পর সিয়ামের চোখে মুখে এমনি অবস্থা দেখা গেল, যেন খুশির ফোয়ারা উপচে উপচে পড়ছে। সিয়াম চওড়া একটা হাসি মাহদির কাঁধটা গর্বিত সূচকে চাপড়ে বলল, ওয়েল ডান শয়তানের হাড্ডি। যা কাজ করেছিস না, আহা। তোকে তো চুমিয়ে চুমিয়ে লালপল্টু বানাতে মন চাচ্ছে। আয় বাবু আয়, তাড়াতাড়ি বুকে আয়। তোকে একটু আদর করি, আয়। সিয়ামের অবস্থা দেখে ভ্যাবাচ্যাকা হয়ে গেছে মাহদি। সিয়াম বারবার মাহদিকে কাছে টানাটানি করছে, ঠোঁট দুটো চুমু স্টাইলে উঁচিয়ে উঁচিয়ে হাবিজাবি প্রলাপ বকছে। মাহদি চোখ মুখ বিরক্তিতে ডুবিয়ে সিয়ামের দিকে এক ধাক্কা মারল। আকস্মিক ধাক্কা খেয়ে সিয়াম একটু পিছিয়ে গেলে অমনেই হুড়মুড় করে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় লাগালো মাহদি। দরজার বাইরে যেই পালাতে নেবে অমনেই মাথা পিছু ঘুরিয়ে কাটকাট ভঙ্গিতে বলল, ভাইয়া যে ছাদে আছে, এ ব্যাপারে যেন কেউ না জানে। মা যদি জানতে পারে, তাহলে কিন্তু সমস্যা হবে। নীতি আপুকে চাইলে বলতে পারো, কিন্তু ফারিনকে ভুলেও বলতে যাবে না। কথাটুকু শেষ করেই ছুট লাগালো মাহদি।
বিছানায় পড়ে থাকা সিয়াম মাহদির অবস্থা দেখে আনমনেই হাসতে লাগলো। হাসতে হাসতে খোলা জানালার বাইরে তাকালো সিয়াম। রাতের আকাশটার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট থেকে হাসি সরে যেতে থাকলো। আগামীকাল থেকে দুটো বন্ধু একই যন্ত্রণা অনুভব করবে, একই ব্যথায় জর্জরিত হতে থাকবে দিনের পর দিন। প্রিয়তমাকে দূরে রাখার ব্যথায় দগ্ধ হবে হৃদয়, অসহ্য যন্ত্রণায় কাতরাবে মনের প্রতিটি স্তর। সৌভিক তো এতদিন সহ্যসীমায় আটকে ছিল, মাহতিম কি করবে সেটা তো আগেভাগে বলা যায় না, কখনোই না। তিলতিল করে এগিয়ে যাচ্ছে সময়, গভীর হচ্ছে তত রাতের প্রহর। দূর থেকে ভেসে আসছে শহরে কুকুরের ডাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে ট্রাকের শ্রুতিহীন হর্নের আওয়াজ। মাথার উপর ঘূর্ণায়মান ফ্যানটা বেশ ভালোই বাতাস ছড়াচ্ছে, সেই বাতাসের জোরে হিম হয়েছে মেহনুরের দেহ। শীতের এই প্রভাবে কাটা দিয়ে উঠছে শরীরের পশমস্তর। মেহনুর হালকা মতন জেগে উঠলে কম্বলটা থুতনি পর্যন্ত টেনে নিল। পা দুটো গুটিসুটি পাকিয়ে ঠিক করে শুতেই হঠাৎ সতবিত ফিরে পাওয়ার মতো চমকে উঠল মেহনুর। অমনেই গায়ের কম্বলটা সরিয়ে শোয়া থেকে তড়িঘড়ি করে উঠতে নিল, কিন্তু যেই মুখটা ডানে ফিরালো, ঠিক তখনই মেহনুরের উঠাটা থেমে গেল সহসা। দুহাতের কনুই দুটোতে ভর রেখে আধশোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে মেহনুর। ডান পাশে যে ব্যক্তিটি শুয়ে আছে, তাকে দেখে গায়ের চামড়া এখন শীত ছাড়াই কাটা দিচ্ছে। মেহনুও প্রথমে চিন্তা করল, হয়তো সে ভুলভাল দেখছে। কিন্তু যখনই মাহতিমের দিকে হাত বাড়িয়ে মোটা পেশির বাহুটা ছুঁল, তখনই নিশ্চিত হলো এটা মাহতিমই। মেহনুর কিছুক্ষণ নির্বাক চাহনিতে তাকিয়ে থেকে পুনরায় বালিশে মাথা রেখে শুল। মাহতিমের ঘুমন্ত মুখটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। গালটা হাতের তালুতে রেখে ঘুমিয়ে আছে মাহতিম, অন্য হাতটা বিছানার উপর রেখে দিয়েছে সে। মেহনুর ঘুমন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো ঠিকই, মাহতিমকে নিয়ে কোনো অভিব্যক্তি সে প্রকাশ করল না। যেভাবে শুয়েছিল, ঠিক সেভাবেই মাহতিমের দিকে পিঠ দিয়ে ঘুমালো মেহনুর। চোখ দুটো বন্ধ করার অনেক চেষ্টা করলেও মাহতিমের উষ্ণতার জন্য বেচিন অনুভব করছিল। ওই হাতটা যখন দেহের উপর থাকে, পেছনে থেকে আঁকড়ে ধরে, শক্তভাবে আগলে রাখে, পরম উষ্ণতায় খোলসের মতো আবদ্ধ করে দেয়, বুকের উষ্ণতা দিয়ে বুঝিয়ে দেয়, আমি তোমার সাথেই আছি। তখন মেহনুর নিজেকে কতটা নিরাপদ অনুভব করে সেই অনুভূতি ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। মাহতিম ঘুমের মধ্যে ঠিকই তলিয়ে ছিল, টের পায়নি মেহনুর যে একটুখানি উষ্ণতার জন্য আবারও তার কাছে ঘেঁষছে। মেহনুর নিচের ঠোঁটটা দাঁতে চেপে এক ধাপ পেছনের দিকে পিছিয়ে গেল, মাহতিমের হাতটা বিছানা থেকে উপরে তুলে ওর বুকটার সাথে সন্তর্পণে পিঠ মিলিয়ে দিল। শূন্যে ধরে রাখা মাহতিমের হাতটা নিজের দেহের উপর নামাতে লাগলো মেহনুর। এবার হাতটার জায়গা পরিবর্তন করে পেটের উপর নামাতে থাকলো। ভারী হাতটার ওজন পেটের উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করল। বড় একটা ঢোক গিলে মাহতিমের হাতটার উপর নিজের হাত রেখে দিল মেহনুর। সে যে চলে যাচ্ছে, বহুদিনের জন্যই ছেড়ে যাচ্ছে। কবে আসবে, কখন ফিরবে, কিচ্ছু বলেনি মানুষটা। কিভাবে আত্মার সাথে জুড়ে গেল সবকিছু, কিভাবে তার জন্য একটু একটু করে কষ্ট অনুভব হচ্ছে, মেহনুর এত সব প্রশ্নের উত্তর কিছুতেই জানে না। নরম বিছানায় গোল হয়ে বসে আছে সবাই। রাত তখন 3:20 বাজে। নীতির মুখটা অমাবস্যা রাতের মতো কালো হয়ে আছে, বাকিদের অবস্থাও এক। মাহদি ঢুলতে ঢুলতে নীতির কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, অথচ বাকিদের চোখে ঘুম নেই। একটু আগে যে লোমহর্ষক খবরটা পেয়েছে তাতে হুঁশ জ্ঞান বিগড়ে আছে সবার। আগামীকাল কেমন ঝড় আসতে চলেছে কেউ ধারণা করতে পারছে না। প্রীতি কোনোভাবেই স্থির হতে পারছে না। অস্থির ভঙ্গিতে বারবার হাতের তালু হাত ঘষছে। নীতির সামার ভেকেশন শেষ হয়েছে 4 দিন আগেই, কিন্তু সেটা গোপন রেখেছিল নীতি। আজই মেইলে খবর এসেছে দ্রুত কান্ট্রিতে ফিরে যাওয়ার জন্য। নীতি যে ক্যাম্পাসের আন্ডারে পড়াশোনা করছে, সেখানে হুট করেই প্রোগ্রাম দিয়ে ফেলেছে, যেই প্রোগ্রাম অ্যাটেন্ড করা খুব জরুরি। নীতি না পারতে কাল দুপুরের দুটো টিকিট কেটে ফেলেছে, যেখানে একসঙ্গে বোনই ফিরে যেতে বাধ্য। যদি কোনো কারণে ভিসা জটিলতায় পড়তে হয়, তাহলে আর রক্ষে নেই। এদিকে মাহতিমের ফুপো মেয়েদের ফেরা নিয়ে টেনশনে পড়ে গেছেন, প্রোগ্রাম অ্যাটেন্ড করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনিও জানেন।
এর মধ্যে সবচেয়ে বীভৎস যে খবরটা এসেছে, সেটার জন্যই মূলত ঘুম হারাম অবস্থা চলছে। সৌভিক অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল। নিজের ডার্ক সার্কেলের চোখ দুটো অ্যালার্জির জন্য কচলাতে কচলাতে বলল, মাহতিমকে আগে ঠিকঠাক মতো বিদায় করা দরকার। মাহতিম আগে কাজে ফিরুক। আপাতত সবকিছু সিচুয়েশনের উপর ছেড়ে দে। তোরা বেশি ভাবিস না। ভাবির দিকে খেয়াল রাখার জন্য কেউ না কেউ ঠিকই প্রেজেন্ট থাকবে, টেনশন নিস না। সৌভিক শেষ করলে চোখ দুটো তখনও কোচলাচ্ছিল। ওর অবস্থা দেখে পাশ থেকে ফারিন বলে উঠল, চোখ কচলিয়েও না ভাইয়া, চোখ প্রচুর ব্যথা করবে, অলরেডি খুব লাল হয়ে গেছে, আর কচলিয়েও না। সৌভিক কয়েক সেকেন্ডের জন্য ফারিনের দিকে তাকালো। ফারিন না সূচকে মাথা নাড়িয়ে বারণ করার ইশারা দিচ্ছিল। এদিকে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে তোফ বলে উঠল, শালার একটা কাহিনী ফিনিশ মারলে আরেকটা কাহিনী টপকা পড়ে। তোরা আমারে বল, এই মুহূর্তে ওই বা তন্দি ছেড়ি রাহনের দরকার আছে? হুদাই তো মুখটা খারাপ হয় না। এইসব বা লের উপরে ছা লের কারবার দেখলে মুখটা আরো নষ্ট হয়। আমারে আর ভালো হইতে দিল না। তোফের বিশ্রী ভাষা শুনে সবাই বিরক্তিতে তাকালো, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলার অবস্থায় ছিল না কেউ। মাহদি যদি জেগে থাকতো, তাহলে মিনি বাঘের মতো হামলে ধরতো ঠিকই। এটাকে মাহতিমের জুনিয়র কপি বলা চলে। তোত্তারাত্তারা কথা বললে ডিরেক্ট অ্যাকশন। শামিক সবার নীরবতাকে উচ্ছিন্ন করে বেখেয়ালি সুরে বলতে লাগলো, তোফ ভাই, প্লিজ ব্রাদার, তুমি এখন মুখ খারাপ করো না। সবার মাথায় এলোমেলো হয়ে আছে। কি করলে সবকিছু ঠিক হবে কেউ জানি না। তুমি জাস্ট প্রে করো, ওই মামি যেন ভাবির জীবনে কিছু না করে। ভাবি যে হাজারটা উষ্টা খেলে অভিযোগ করবে না, এটার সুযোগই মামি লুফে লুফে খাবে। মাহতিম ভাই না থাকলে কি অঘটন ঘটবে, তোমরা সবাই এ বিষয়ে কম বেশি জানো। শেফালির মতো ধুরন্ধর মহিলাকে ট্যাকেল দেওয়ার জন্য মাহতিম ভাই জোশ খেলা দেখিয়েছে। কিন্তু এখন পুরো ম্যাটারটাই আলাদা। শামিকের কথায় সাই জানাতে গিয়ে আবার মুখ খারাপ করল তোফ। এবারের ভাষাটা নর্দমার মতো জঘন্য করে বিশ্রী ভঙ্গিতেই বলল, স্কুল কলেজের বাথরুম দেখছস না? ওইসব বাথরুমে স্পেশাল কিছু কমোড থাকে জানোস তো? ওই বাথরুমের সুঘ্রাণ এতই ভালো, পাবলিক 10 মাইল দূর থাকলেও নাক টিপা হাঁটে। ওইসব বাথরুমে এইগুলারে ঢুকা টানা 1 মাস আটকা রাখতে মন চাইতাছে। বিশ্বাস কর, সবগুলাই জন্মের শিক্ষা পাইব। জাগর কারেন্ট বেশি, ওগর কারেন্ট এমনই ছুটানো দরকার। তোফের প্রতি বাজেভাবে ক্ষেপে গেল প্রীতি। কিন্তু নীতির বাধা পেয়ে আর যেন এগুলো না। সবাই একসঙ্গে সশব্দে নিঃশ্বাস ছাড়লে ভুতুড়ে পরিবেশের মতো অনুভূত হলো তখন। নীরবতা আঁকড়ে ধরল কঠিনভাবে। পূব আকাশে দেখা যাচ্ছে দগদগে অরুণ পিণ্ড। কিচিরমিচির আওয়াজে মুখর পরিবেশ। ভোরের খোলস ছেড়ে অরুণ আলোয় পরিণত হয়েছে আকাশের রূপ। শহুরে কোলাহল কিছুটা হ্রাস পেলেও পাখির ডাকে ডাকে মনোরম লাগছে এখন। মেহনুর আড়মোড়া ভেঙ্গে চোখের পল্লব খুলে তাকালো, গা থেকে কম্বল সরিয়ে হাত দুটো টানা দিয়ে নিল। বড় একটা হাই ছাড়তে ছাড়তে হঠাৎ চৈতন্য পাওয়ার জন্য হড়বড় করে উঠে বসল সে। আশেপাশে, চতুর্দিকে মাহতিমকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। মেহনুর পাগলের মতো উন্মুখ হয়ে মাথায় খোপা পাকাতে থাকলো। শাড়িটা ঠিক করে মুখটা কোনোমতে ধুয়ে তাড়াতাড়ি নিচে নামতে লাগলো। সিঁড়ি দিয়ে নিচে নামলো ঠিকই, কিন্তু বাড়িতে কাউকে খুঁজে পেল না। এদিক ওদিক সবদিকে তাকিয়ে দেখল মেহনুর, কেউ আশেপাশে ছিল না। মেহনুর উন্মাদের মতো এই রুম থেকে ওই রুমে দেখতে থাকলে হঠাৎ পেছনে থেকে একটা চাকর কৌতূহলে থমকে দাঁড়ালো। মেহনুরকে দেখে বিষয়টা বুঝতে পেরে নিজ থেকেই বলে উঠল, দিদিমনি, আপনি কি মাহতিম বাবাকে খুঁজছেন? মেহনুর অনবরত হাঁপাতে হাঁপাতে পিছু ফিরে তাকালো। ঠোঁট খুলে হাঁপানির মতো নিঃশ্বাস ছাড়তেই পাগলের মতো হ্যাঁ সূচকে মাথা ঝাঁকাতে থাকলো। বয়োবৃদ্ধ ষাটোর্ধ্ব চাকর সিরাজ মেহনুরের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, দিদিমনি, বাবা যে গাড়িতে চড়ল, গাড়ি ছেড়েছে কিনা? বৃদ্ধ কথাটা শেষ করার সুযোগ পেল না। মেহনুরের জোরালো পদক্ষেপের গতিতে সেখানেই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। মেহনুর কখনো শাড়ি পরা অবস্থায় দৌড়ায়নি, আজ যে দৌড়াতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে,
মেহনুর তবুও প্রাণপণে দৌড় লাগিয়ে বিশাল ড্রয়িং রুমটা পার করার চিন্তায় ছিল। কিন্তু তখনই সশব্দে বাইরের হাওয়াটা গরম হয়ে উঠল, গাড়ির দরজাগুলো ঠাস ঠাস করে আটকানোর আওয়াজ হচ্ছিল। মুহূর্তের ভেতর দুটো হর্ন বাজতেই সবচেয়ে ভয়াবহ শব্দ হিসেবে আওয়াজ হলো গাড়ি ছেড়ে যাওয়ার শব্দটা। গাড়ি ছাড়ার শব্দ হতেই সদর দরজা ধরে দাঁড়িয়ে পড়ল মেহনুর। চোখের সামনে যে দৃশ্যগুলো দেখতে পেল তাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর। দৌড়ের জন্য একটুও স্বাভাবিক হতে পারছে না সে, বুকের হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে গলায় বসে গেছে। বারবার ঢোক গিলেও খসখসে গলাটা সিক্ত করতে পারছে না, নিঃশ্বাসের টানে বারবার বুক ফুলিয়ে হাঁপাচ্ছে। আরো জোর খাটিয়ে দৌড়ানো দরকার, মাহতিমকে আটকানোর জন্য শেষ শক্তিটুকু খরচ করতে কুণ্ঠিত নয় মেহনুর। কিন্তু এতখানি দৌড়ে এসে গলাটা নিঃশ্বাসের টানে ছিঁড়ে যাচ্ছে যেন, টিপটিপ করে কাঁপছে বুকটা, শরীরটা এমন হতবিহ্বল শক্তিশূন্য লাগছে তাতে মনে হচ্ছে জ্বর থেকে কেবল উঠেছে মেহনুর। কাঠের আভিজাত্য দরজায় হাত রেখে ফ্লোরের দিকে মাথা নোয়ালো মেহনুর, মুখ হা করে জোরে জোরে শ্বাসকার্য চালাতেই শাড়ির কুচিগুলোর অবস্থা এলোমেলো দেখতে পেল। পায়ের কাছে কুচিগুলো খানিকটা নিচে নেমে গেছে, এক পা এগুতে গেলেই উষ্টা খাওয়ার সম্ভাবনা আছে। মেহনুর জোরে জোরে দম নিতেই দরজা থেকে হাতটা ধীরে সুস্থে নামিয়ে ফেলল, উষ্টার হাত থেকে বাঁচার জন্য কুচিগুলো উঁচু করে ধরল। বড় বড় দুটো গভীর নিঃশ্বাস নিতেই সামনের দিকে তাকালো মেহনুর। অমনেই নিঃশ্বাসটা ছাড়ার সুযোগ হলো না, স্থির দৃষ্টিতে থমকে গেল মেহনুর। এতক্ষণ যেই ঝড়টা টের পায়নি, হঠাৎ সেটা এমনভাবে গ্রাস করল তখন আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারল না মেহনুর। চোখ দুটো টলমল করে উঠল ওর, তীব্র জোয়ারের মতো উত্থাল পাত্থাল হয়ে গাল জুড়ে অশ্রু গড়াতে লাগলো। হেডকোয়ার্টার থেকে আসা চকচক সাদা গাড়িটা চলে যাচ্ছে, বেগতিক স্পিডে এগিয়ে যাচ্ছে বাড়ির মেইন গেটের দিকে। তীব্র ক্ষোভে তাকিয়ে মেহনুর ছিল, ভেবেছিল এক বিন্দু কাঁদবে না, নিজের মনকে বারবার বুঝো দিচ্ছিল ওরকম নিষ্ঠুর ব্যক্তির জন্য কষ্ট পাওয়া যাবে না। গাড়িটা যখন মেইন গেটের বাইরে চলে গেল, যেতেই বাই বাঁক নিয়ে হারিয়ে গেল, তখনই বাড়তি দাঁত শক্ত করে ডুকরে কেঁদে উঠল মেহনুর। ফিসফিস আওয়াজে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল, সমস্ত শরীর কান্নার হিড়িকে কাঁপতে লাগলো ওর। ঘুমে ছিল বলে এত বড় শাস্তি দিল? কে জানতো চোখের পাতায় ঘুমের যুদ্ধটা হানা দিবে? মেহনুর যদি জানতো মাহতিম ওকে না জানিয়ে চলে যাবে, তাহলে মেহনুর ঘুমাতোই না। সারারাত যেই মানুষটার হাত টেনে ঘুমালো, তার বিদায়কালে একটাবারও দেখা মিলল না, দেখা হলো না তার হাসিমাখা মুখটা। পেছনে থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছিল বৃদ্ধ সিরাজ। তিনি মাহতিমকে বিদায় জানিয়ে মাত্র রান্নাঘরের দিকে পা বাড়িয়েছিল, ওই মুহূর্তে অপ্রকৃতিস্থ অবস্থায় মেহনুরকে দেখে কিছুটা অবাক হয় সে। পরক্ষণে যখন আসল ব্যাপারটা ধরতে পারে ততক্ষণে গাড়িটা ছেড়ে দিয়েছে। মেহনুরকে সদর দরজার সামনে ওভাবে ফুপিয়ে কাঁদতে দেখে প্রচণ্ড উদাস হয়ে গেছে সিরাজ। নিজের বয়সটা যদি আগের মতো ক্ষমতা বলে থাকতো তাহলে সাইকেলের প্যাডেল হাঁকিয়ে থামাতে যেত গাড়িটা। খোলা দরজার বাইরে এক পলকের জন্য দৃষ্টি দিল সিরাজ, হেডকোয়ার্টার থেকে আসা বিশেষ গাড়িটা দৃষ্টিসীমার মধ্যে নেই। নির্দিষ্ট গন্তব্যের দিকে গাড়িটা চলে গিয়েছে। এক বুক হতাশা নিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল বৃদ্ধ, মেহনুরকে অসহায়ভাবে কাঁদতে দেখে তার মনটা আরো ঘুমিয়ে যাচ্ছে। নিরুপায় সিরাজ মন শক্ত করে পুনরায় কাজের দিকে রওনা দেওয়ার জন্য পা বাড়িয়ে যেতে নিল, কিন্তু হুট করে কি যেন ভেবে সদর দরজার বাইরে দৃষ্টি দিল, অমনেই বৃদ্ধ প্রচণ্ড উত্তেজিত হয়ে স্বর গুলিয়ে ফেলল। থরথর করে কাঁপতে থাকা হাতটা মেহনুরকে ডাকার জন্য উঠালো কিন্তু বৃদ্ধ একটুও কথা বলতে পারল না। বিস্ময়ের ঘোরে মুখে হাত চাপা দিল বৃদ্ধ। একবার কান্নারত মেহনুরের দিকে তাকালো, আরেকবার বাইরে তাকালো নির্বাক দৃষ্টি দিয়ে। বাড়ির বাইরে থাকা সৌভিক, মার্জা, নীতি, প্রীতিরা চরম আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকে ফেলেছে। মার্জা কৌতূহল দমাতে না পেরে সঙ্গে সঙ্গে বলে ওঠে, এ কি অবস্থা? গাড়ি যে ফিরে আসছে! মার্জার কথা শেষ না হতেই সাদা গাড়িটা ইউটার্নো স্টাইলে ঘুরে এলো। নীতি সহ সবার মনে কৌতূহল জাগিয়ে তুমুল স্পিডে ভেতরে ঢুকতে থাকলো গাড়িটা। সবার সামনে দিয়ে ধুলো উড়াতে উড়াতে ড্রাইভারের বিশেষ দক্ষতায় গাড়িটা সদর দরজার কাছে গিয়ে একদম সিঁড়ি ঘেঁষে থামল।
কয়েক সেকেন্ডের ভেতর যে দাপটে খেলা চলল, সেই খেলা দেখে বোকার মতো তাকিয়ে আছে সবাই। যেই মেহনুর ক্ষতবিক্ষত মন নিয়ে কাঁদছিল, সে এখন সদ্য থামা গাড়িটার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা রঙের গাড়িটা নতুনের মতো চকচক করছে, চকচক করছে গাড়ির প্রতিটি কাচের জানালা। ভেতরে যে ব্যক্তিটি বসে আছে, তাকে বদ্ধ জানালার জন্য দেখা যাচ্ছে না। গাড়িটার দিকে অবাকের দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই, সবার মধ্যে আকাশসমেত কৌতূহল কাজ করছে। মাহদি বাদে সবাই তখন নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করছে। মার্জা কপাল কুঁচকে সদ্য স্থির হওয়া গাড়িটার দিকে এগিয়ে গেল, মার্জাকে দেখতে পেয়ে জানালার কাচ একটু যেন নামল। কৌতূহলী মেহনুর দূর থেকে দুজনের দিকে তাকিয়ে আছে। ফাঁক হওয়া জানালার মধ্য দিয়ে কি ধরনের কথাবার্তা হচ্ছে কেউ জানে না। মিনিট দুয়েক কথা বলার পর মার্জা যেন স্বাভাবিক হলো, তার কৌতূহলী মুখটা যেন সব প্রশ্নের জবাব পেয়ে শান্ত হয়ে গিয়েছে। মার্জা কিছু খোলাখুলি না বলে সৌভিকদের ইশারা দিয়ে ভেতরে যেতে বলল। সৌভিকরা আরো আশ্চর্য হয়ে গেল, কিন্তু মার্জার অমান্য করল না কেউই। বিষয়টা প্রথম প্রথম কেউ বুঝতে পারেনি কেউ, কিন্তু নীতি যখন ছোট্ট একটা ইঙ্গিত বুঝালো, তখন সবার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যায়। মেহনুরের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই যেন মিচকি মিচকি হাসছে, মেহনুর ওদের হাসির কারণটা তখনও ধরতে পারেনি। হতবাক মেহনুর অবুঝের মতো তাকিয়ে তাকিয়ে সবার যাওয়া দেখছিল, এরই মধ্যে ধরাস করে খুলে গেল দরজা। অন্যমনস্ক মেহনুর দরজা খোলার প্রবল আওয়াজে মৃদুভঙ্গিতে শিউরে উঠল, তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে গাড়িটার দিকে দৃষ্টি দিল। সঙ্গে সঙ্গে দেখতে পেল, গাড়ির সামনের সিট থেকে অদ্ভুত পোশাকের লোক বেরিয়েছে। লোকটাকে ড্রাইভার বলা বললেও তার পোশাক আশাক মোটেও স্বাভাবিক ড্রাইভারের মতো না। মেহনুর বড় বড় চোখ তুলে ড্রাইভারকে দেখতে লাগলো তখন। মেহনুর মনে করতে লাগলো সেই ছোটবেলার স্মৃতিগুলো। গ্রামে একবার সেনাবাহিনীর কর্মকর্তারা সরকারি কাজে এসেছিল, তাদের পরনে ছিল অদ্ভুত রঙের পোশাক। সেই পোশাকটা দেখার পর বাচ্চা মেহনুর দাদাভাইয়ের হাত ঝাঁকি দিয়ে প্রশ্ন করেছিল, লোকগুলো কারা? প্রত্যুত্তরে হান্নান শেখ মুচকি হাসি দিয়েছিলেন, নাতনির ছোট ছোট আঙ্গুলগুলো আদরে আগলে ধরে বলেছিলেন, দাদুভাই ওরা সেনাবাহিনীর মানুষ। ওরা দেশের জন্য কাজ করে। দাদাভাইয়ের মুখ থেকে অমন উত্তর শুনে অবুঝ মেহনুর আবার তাদের দিকে তাকায়। তাদের প্রত্যেকের কাছে থাকা বিশাল বিশাল বন্দুকগুলো দেখতে পেয়ে ভীষণ ভয় পায়। সেই বন্দুক দিয়ে প্রচুর মানুষ মারা যায় এমন ঘটনা দাদার মুখ থেকে শুনেছিল মেহনুর। সেই থেকেই তাদের দেখলে ভীরুতা কাজ করে ওর। মনে হয়, তাদের কাছে গেলেই বন্দুক ঠুকে মেরে ফেলবে। আজ একই পোশাকের মানুষ দেখে মেহনুরের পুরনো ভয়টা মনের উঠোনে ঘুরপাক খেয়ে যাচ্ছে। মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে হাতুড়ির মতো ধুকধুকনিটা। মেহনুরকে কাচুমাচু করতে দেখে ড্রাইভার একটু অপ্রস্তুত হলো ঠিকই, কিন্তু অফিসারের বউকে সম্মান দেখানোর উদ্দেশ্যে মাথাটা নিচু করে সালাম ঠুকলো। ড্রাইভারকে ওরকম অবস্থায় দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না মেহনুর, এদিকে যে কুচির অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে সেদিকেও যেন বিন্দুমাত্র খেয়াল নেই ওর। ড্রাইভার নিজের কাজ সমাপ্ত করে সোজা বাড়ির অন্যদিকটায় চলে যেতে লাগলো, এমনভঙ্গিতে যেতে লাগলো যেন আগেই যথা আজ্ঞা পেয়ে গেছে ড্রাইভার। পাখির কিচিরমিচির ডাক ছাড়া দ্বিতীয় কোনো শব্দ ছিল না তখন। পরিবেশটা সোনালি রোদের আলোয় ঝলমল করছিল খুব, সোনালি আলোটা কাচের জানালায় তির্যকভাবে পড়তেই মেহনুরের চোখ ধাঁধিয়ে উঠল। তৎক্ষণাৎ চোখ দুটো ছোট ছোট করে আধবোজা করে ফেলল মেহনুর, চট করে ডান হাতটা চোখের উপর রেখে তির্যক আলোটা আড়াল করার চেষ্টা করল। চোখের উপর ছায়া পেতেই চোখ দুটো খুলল মেহনুর, আঙ্গুলের প্রতিটি ফাঁক দিয়ে দৃষ্টি চলে গেল গাড়ির চকচকে জানালায়। কাচটা ধীরগতিতে নিচে নামছে এখন, যতই নিচের দিকে নামছে ততই বেড়ে যাচ্ছে বুকের ধরফর ধরফর অবস্থা। মেহনুর নিজের সবটুকু চাহনি দিয়ে জানালার ভেতর স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, চোখের সামনে ওই মানুষটার মুখ যত পরিদৃষ্ট হচ্ছে ততই বাহাতের মুঠোয় ধরা কুচিগুলো ভয়ঙ্করভাবে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। বিস্ময় বড় হচ্ছে চোখের চক্ষুতারা, নির্বাক হচ্ছে মুখের ভাবভঙ্গি। জেল দিয়ে সেট করা চুলগুলো আজ অন্যান্য দিনের তুলনায় শার্টলি ব্রাশ করা, গাল দুটোর অবস্থা ক্লিন শেভ দেখা যাচ্ছে, চোখে ব্রাউন স্ট্যান্ডার্ডের সানগ্লাস লাগানো তার, মুখে কোনো হাসি নেই।
সজাগ চাহনিটা আজ চশমার জন্য দেখা যাচ্ছে না, মুখটা কেমন শক্ত কঠোর করে রেখেছে, দেহভঙ্গিতে প্রকাশ পাচ্ছে আলাদা গাম্ভীর্য মূর্তি, যা ছিল না কোনোভাবে। ব্রাউন গ্লাসটার ভেতর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিটা সোজা মেহনুরের দিকে পড়ল এবার। মেহনুর সেকেন্ডের ভেতর থতমত খেয়ে চোখ নামিয়ে ফেলল। জোরে একটা ঢোক গিলল, লম্বা একটা নিঃশ্বাস নিল, আবারও হতবিহ্বল চাহনি নিয়ে মাহতিমের দিকে তাকালো। মেহনুরের হাঁসফাঁস অবস্থা দেখে গম্ভীর মুখে ধীরে ধীরে কিরণ ফোটার মতো হাসি ছলকে উঠল মাহতিমের। মুচকি হাসিতে হেসে দিলে মাথাটা ডানে বামে হালকাভাবে নাড়াতে লাগলো সে। হট করে দরজাটা খুলে বাইরে পা রাখলো মাহতিম, সিট থেকে বাইরে বেরুতেই হা করে চোয়াল ঝুলালো মেহনুর। আশ্চর্য দৃষ্টিতে মাহতিমের দিকে চোখ বুলাতেই চশমার দুই ডাক ধরে সানগ্লাস খুলল মাহতিম। মেহনুরের দিকে এগিয়ে আসতেই হাতটা পেছনে ঘুরালো সে, সিটের দিকে হাতটা তাক করতেই চালান দিল চশমাটা, অমনেই চশমাটা গদিতে বাড়ি খেয়ে একটু দূরে ছিটকে পড়ল। মেহনুর ক্ষণকালের জন্য মাহতিমের পেছনে থাকা চশমাটার দিকে নজর দিয়ে তাকালো, এদিকে মাহতিমের তীক্ষ্ণ দৃষ্টি মেহনুরের উপর পর্যবেক্ষণ চালাচ্ছে। বিদায় না দেওয়ার জন্য অবস্থা কেমন খারাপ হয়েছে সেটাই দেখতে পেয়ে বাঁকা হাসছে মাহতিম। নাকের মাথাটা রক্তিম দেখে ঠোঁটের হাসিটা বেড়ে গেছে ওর, চোখের অবস্থা কতটা নাজেহাল হয়েছে সেটা আর বলার প্রয়োজন রাখে না। মাহতিম ডানে বামে একবার চোখ ঘুরালো, আশেপাশে কোনো কাকপক্ষীও নেই সেটার হিসেব বুঝে ভালোভাবে আশ্বস্ত হলো। মেহনুর উজবুক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মেহনুরের দিকে পূর্ণদৃষ্টিতে তাকালো মাহতিম। চোখের পলকেই দুহাত এগিয়ে মেহনুরের খুলে আসা চুলগুলো খোপা পাকাতে থাকলো। কুচি ধরা হাতটা বৈদ্যুতিক শক খাওয়ার মতো ঝট করে ছেড়ে দিল মেহনুর, কুচিগুলো একের পর এক পড়ে গিয়ে পায়ের কাছে জড়ো হয়ে গেল। খোপা পাকা থাকা মাহতিম খানিকটা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকালো। কুচিগুলো যে ওর জন্যই নষ্ট হয়ে গিয়েছে সেটা বুঝতে পেরে খিলখিল করে হেসে উঠল মাহতিম। হাসিটুকু ঠোঁটে রেখে মেহনুরের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাচ্ছ কাল রাতের মতো আবারও তোমাকে স্পর্শ করি? মেহনুর উত্তর দিল না কোনো। চোখের সামনে শুভ্র পোশাকের ব্যক্তি দেখে হৃদযন্ত্র বেকায়দায় ধকধক করছে ওর। গলা শুকিয়ে কাঠফাটা মাঠের মতো খা খা করছে যেন। বুকটায় যেহারে ধকধক ছন্দের তাল উঠেছে, প্রচণ্ড উৎকণ্ঠায় হাঁসফাঁস করতে করতে পিছিয়ে যাচ্ছে মেহনুর। কাল রাতেও যে মানুষটা স্বাভাবিক ব্যক্তির মতো শুয়েছিল, যার হাতটা টেনে নিজের অবুঝ মনকে শক্ত করেছিল, আজ তাকে অন্য বেশে দেখে তালগোল পাকিয়ে ফেলছে মেহনুর। বলিষ্ঠ দেহে আষ্টেপৃষ্ঠে ঢেকে আছে সাদা টানটান পোশাক, সাদা শার্টের নিচে ঢেকে আছে গতরাতের প্রশস্ত বুকের জায়গাটা, সাধারণ প্যান্টের বদলে আজ দেখা যাচ্ছে সাদা রঙের প্যান্ট। কোমরের বেল্টটাও যেন অদ্ভুত রকমের আজ, ইন করা শার্টটা সুকৌশলে বেল্ট দিয়ে আটকে রেখেছে মানুষটা। বুকের ডান পকেটে লেগে আছে বিভিন্ন ধরনের ব্যাজ, সেই ব্যাজ যে এক একটা দুর্ধর্ষ অর্জনের চিহ্ন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। প্রতিটি ব্যাজের দিকে একবার একবার করে চোখ বুলালো মেহনুর, শরীরের রক্ত যেন টগবগ করে ছুটে যাচ্ছে তার। হৃৎপিণ্ডের দ্রুতক্রিয়ায় বিবশ লাগছে নিজেকে। মেহনুরকে অবসন্ন দেখে বিষয়টা ধরতে পারে মাহতিম। তৎক্ষণাৎ আর দেরি না করে হাতটা খাবলে ধরে ওর। যতটা দূরে গিয়েছিল মেহনুর, সেটা ধুলোর মতো ঘুচিয়ে দিয়ে কাছাকাছি আনলো তাকে। ফর্সা চিবুকটা ডান হাতে ছুঁয়ে মুখটা নিচে নামালো মাহতিম, ঠোঁট দুটো এগিয়ে মেহনুরের কপালে গাঢ় চুমু দিতে গিয়ে থেমে গেল। মেহনুর তীব্র উৎকণ্ঠায় ক্ষণিকের জন্য শ্বাস আটকে রেখেছিল, সেই ক্ষণিকের মুহূর্ত যখন আর সম্পন্ন হলো না তখন বাধ্য হয়ে চোখ খুলল মেহনুর। সাথে সাথে মাহতিমের মুখটার দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা গেল না। যতবার জোরে জোরে দম নিচ্ছে ততই নাসাপথে সুগন্ধ পারফিউমের সুবাস প্রবেশ করছে। নিজেকে অন্য ভুবনে আবিষ্কার করতেই হঠাৎ যেন কানে শান্ত সুরটা ভেসে এলো। তুমি কি একা থাকতে পারবে মেহনুর? রাতে যে আমি থাকবো না কিভাবে থাকবে? কাল রাতে একটু আশা করিনি, বিশ্বাস করো তোমার পেটে আমার হাত ছিল, মানে তুমি আমার হাত টেনে ঘুমিয়েছ। তুমি আমাকে কতখানি বিশ্বাস করো এবার বুঝতে পেরেছ? তুমি তো নির্বেই তোমার সবটুকু বিশ্বাস আমায় দিয়ে দিয়েছ। এখন কি থাকতে পারবে? কোনো উত্তর নেই মেহনুরের। বুক ফুলিয়ে জোরে দম নিতেই নিচের ঠোঁটটা উপরের ঠোঁট দিয়ে আবদ্ধ করল সে।
একবার মাহতিমের প্রশ্নসূচক দৃষ্টির দিকে তাকালো, এরপর দৃষ্টি ঘুরালো মাহতিমের বুকের বাপাসটার দিকে। সেখানে সূর্যের আলোতে চকচক করছে কালো সোনালির আয়তাকার নেমপ্লেটটা। নেমপ্লেটের প্রতিটি অক্ষর নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে পড়তে লাগলো মেহনুর। এম আনসারি ইংরেজি বর্ণমালায় লিখা চারকোনা নেমপ্লেটটার উপর থেকে দৃষ্টি সরালো মেহনুর। এদিকে মাহতিম নীরবে নিজের হাত দুটো নামিয়ে ফেলল। মেহনুর বাকহীন ভঙ্গিতে তাকিয়েছিল, মাহতিমের প্রতি বিন্দুমাত্র বিশেষ অভিব্যক্তি প্রকাশ না করে ঝাপসা চোখে তাকালো সে। রাগে ক্ষোভে অভিমানে তীব্র আক্ষেপে বলতে লাগলো, আপনার আসল পরিচয়টা আগে জানলে আমি হয়তো কোনোদিন আপনাকে চাইতাম না, কোনোদিন চাইতাম না। আপনি চলে যান। আপনি এখনই চলে যান। আপনাকে চাই না। চলে যান। অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো বলতেই হু হু করে কেঁদে উঠল মেহনুর। কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছে মাহতিম। বাক্য ফুরিয়ে শব্দ হারিয়ে মূঢ় হয়ে গেছে সে। হতবাক নির্বাক অবস্থাটা না কাটাতেই বাহাতের কবজিটায় টিকটিক করা ঘড়ির দিকে সময় পরখ করল। এখনো হাতে যতটুকু সময় আছে, সেটা ওর জন্য যথেষ্ট সময় নয়, ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা প্রবল। তবুও হাতে নাতে রিস্কটা নিয়ে ধাম করে গাড়ির দরজাটা পা দিয়ে আটকালো মাহতিম। মাহতিমের পরিবর্তিত রূপ দেখে বিচলিত হলো মেহনুর, ভাববার সময় না পেতেই ডান কবজিটা চোখের পলকে মাহতিমের হাতের বলয়ে চলে গেল। মাহতিম বেপরোয়াভাবে কোলে তুলল মেহনুরকে, আশেপাশে দৃষ্টি না দিয়ে গ্যারেজটার দিকে হনহন করে এগিয়ে গেল। এদিকে দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাচ্ছে মাহতিমের ভাইবোন ও বন্ধুর দল। দুপাশের সদর দরজার চিপায় লুকিয়ে লুকিয়ে দুজনের অবস্থা দেখছিল ওরা, মিয়া বিবি মিলে কি সিনারি দেখায় সেটার জন্য উন্মুখ হয়েছিল। অথচ মাহতিমের ওমন যাওয়া দেখে সবকটা হতাশ হলো। মাহতিম কি টের পেল নাকি এখন সেটা নিয়েই চিন্তা হচ্ছে। যদি মাহতিম সত্যি সত্যিই টের পেয়ে যায় তাহলে একটারও গায়ে চামড়া থাকবে না। ছাল তুলে খাল বানিয়ে সেখানে কুমির চাষ করবে মাহতিম। ভয়ে সবার বুকটা দুরুদুরু করছে। নীতি ওদের সঙ্গ দেওয়ার জন্য এখন নিজের নির্বুদ্ধিতার উপর লজ্জাবোধ করছে। যদি মাহতিম নীতিকে ধরে ফেলে তাহলে কানটা ছিঁড়ে কোথায় ভাসিয়ে দিবে কে জানে। দরজার দ্বারের চিপা থেকে সবগুলো বেরুল তখন, সবার মুখের উপর ভয়ের ছায়া নেমে এসেছে। মুখগুলো কালো হয়ে ভয়ের আশঙ্কায় উসখুস করছে। সিয়াম ছি ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বলল, তোরা কি নাস্তার সময় আমার পানিতে কিছু মিশাইছিলি? আমি কি নেশা করছি? লা হাওলা, এইটা কি করলাম? এখন যদি মাহতিম ধইরা ফেলে আমার মান ইজ্জত কই থাকবো? কি মুখ নিয়া ওর সামনে বন্ধু পরিচয় দিমু? লা রপুতে তো আমারে লাইথা শেষ করব। সিয়ামের কথা শেষ না হতেই রাগী সুরে সৌভিক বলল, আমি বারবার তোদের না করছিলাম, বারবার বলছিলাম এমন শয়তানি করিস না। ওরা জামাই বউ, ওদের প্রাইভেসিটা অ্যাটলিস্ট ছেড়ে দে। তোরা কি ভুলেও আমার কথা শুনছিলি? এখন ভয় পাস কিসের জন্যে? সৌভিকের কথায় চটে উঠল তৌফ। সাথে সাথে সৌভিকের পিঠে দুম করে এক ঘা বসিয়ে ছাড়ল। সৌভিক চোখ রাঙানি দিয়ে তাকালে টকবগে রাগটা আরো দুদফা দেখালো তৌফ। তখনই তৌফের কাজে বাধা দিয়ে হায় হায় কণ্ঠে বলল সিয়াম, আরে ভাই থামো তোরা, প্লিজ এমন করিস না। আপাতত থামো, আগে দেখ মাহতিম গ্যারেজে ঢুকছে নাকি। ওর ভাবসাবে তো মনে হইল ভাবিরে গলা টিপা ধরব। সিয়ামের কথাটা শেষ করতে দেরি, অমনেই পেছনে থেকে শান্ত শক্ত কণ্ঠ ভেসে এলো। সবাই একযোগে সেদিকে তাকালে তখনই মাহদিকে দেখতে পেল। মাহদির হাতে মার্জার অ্যান্ড্রয়েড ফোনটা দেখে সবাই সরু দৃষ্টিতে তাকালো। মাহদি চুপচাপ হেঁটে আসতে আসতেই ফোনটা 3/4 প্যান্টের ডান পকেটে পড়ল। সিয়ামের ভীত মুখটার দিকে স্বাভাবিক দৃষ্টিতে বলতে লাগলো, তোমরা যে এক একটা বোকা এটা নিয়ে সন্দেহ নেই। দরজাটার চিপায় না লুকিয়ে জানালার পাশেই লুকাতে পারতে। ভাইয়া তোমাদের দেখেনি বুঝছো? ভাইয়ার অ্যাটেনশন এখন আমার বউয়ের দিকে। আমার বউ যে বিদায় না দিতে পেরে কেঁদেছিল, সেটার জন্য ভাইয়া এসেছে। এখন হাটপাট গুটিয়ে নিজেদের রুমে যাও। তাদের বিরক্ত করো না। মুরুব্বির মতো বয়ান দিয়ে আবার ফোনটা বের করলো। পাবজির গেমটা বের করে সেটা স্টার্ট করতে করতে রুমে চলে গেল মাহদি। নিজেদের বোকামির ধরনটা সামান্য একটা পুচকে ছেলে ধরিয়ে দিচ্ছে, এর চেয়ে লজ্জার ব্যাপার হয়?
সবাই নিজেদের দিকে চাওয়াচাওয়ি করল। নিজেদের গাধামির অবস্থা দেখে তখন সবাই একসাথে নিঃশ্বাস ছাড়ল। মাহতিমের রাগ দেখে সবাই মনে মনে চিন্তায় ভুবে আছে। নীতি অসহায় দৃষ্টিতে মুখ তুলে সবার দিকে চোখ বুলাতে বুলাতে বলল, কি বিপদ হলো এটা? কেন হলো? ভাইয়ার এই মুহূর্তে রেগে যাওয়াটা শুভ লক্ষণ নয়। আমরা যেটা নিয়ে ভয় পেয়েছিলাম সেটাই কেন হলো? যদি মেহনুর রজনী মামির ভাগ্নির ব্যাপারে জেনে যায় তখন কি হবে? আর কত ঝামেলা হবে রে ভাই। কেউ কি এই ব্যাপারে ভেবেছ? আমরাও তো থাকছি না, তোমরাও চলে যাচ্ছ। মেহনুর তো একটুও শান্তি পাবে না সৌভিক ভাই। আমি আর ভাবতে পারছি না সামনে কি হবে, কেউ তো বলো। টেনশনে আর থাকা যাচ্ছে না। চলবে। কলিজার বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগে একটা কমেন্ট করে বলে যান। আপনাদের ভালোবাসার সাপোর্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন গল্পের একটা অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ কলিজার বন্ধুরা।